দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সেজান। দর্শক, আবাসন নিয়ে এক ধরনের সংকট, আবাসন ব্যবসা নিয়ে এক ধরনের সংকট অনেকদিন ধরেই চলছে। বিশেষ করে সরকারের নানা নীতি প্রকৃতি এই ব্যবসায় প্রভাব ফেলছিল। তো অনেক কিছু সমাধান হয়েছে। আমরা দেখেছি যে বর্তমান সরকারের রাজনৈতিক ইশতেহারে আবাসন নিয়ে বলা হয়েছে সবার জন্য আবাসনের ব্যবস্থা তারা নিশ্চিত করবে এবং কম মূল্যে কিভাবে আবাসন তৈরি করা যায় সে ব্যাপারেও তারা ইশতেহার প্রদান করেছে। তো সবকিছু মিলিয়ে আবাসন ব্যবসার বর্তমান সংকট এবং এর সমাধান কি বেশি আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোকাররম হোসেন, আছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ব্যবস্থাপনা পরিচালক বেসিক বিল্ডার্স। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জি, আমরা তো জানি আসলে অনেকদিন ধরেই এই ব্যবসা এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা সরকারের বেশ কিছু নীতি কৌশল আওয়ামী লীগ সরকারের থেকেই শুরু হয়েছে এই ব্যবসার এক ধরনের ধীর গতি। সেটির এখন বর্তমান অবস্থা কি? জনাব মোকাররম, আপনাকে দিয়ে শুরু করি। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে আমাদের আবাসন শিল্পের সমস্যা কিন্তু অনেক দিন থেকে, এবং সেটা বিভিন্নভাবে গত 10-15 বছরে এটা খুবই একটা ডিফিকাল্ট পর্যায়ে গেছে। প্রথম শুরু হয়েছিল বিদ্যুৎ সংকট। আপনি জানেন যে 13-14 সালে বিদ্যুৎ বন্ধ করে দিল কানেকশন দেওয়া হঠাৎ করে। সেই সময় 2 বছর কিন্তু আমরা কোনো বিদ্যুৎ কানেকশন দিতে পারিনি। অনেক অ্যাপার্টমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমার ক্রেতারা উঠতে পারেনি, যে কারণে আমরা অনেক পেমেন্ট পাইনি। তাদেরও সংকট হয়েছে, কেন অনেকে লোন নিয়েছিল ব্যাংক থেকে। 2 বছর কোনো রকম বিদ্যুৎ সংযোগ হয়নি। পরবর্তীতে গ্যাস ইউটিলিটি, যেটা গ্যাসের একটা বিরাট সংকট, কেন তখন একটা পরিবর্তন আসলো যে গ্যাস আর তিতাসের কানেকশন হবে না, আমরা গ্যাসের আলাদা প্রভিশন করতে হবে, সেটা হলো। পরবর্তীতে 2022 সালের অগাস্ট মাসে আমাদের নতুন বিধিমালা এবং ফার আসলো, যেটা অ্যাকচুয়ালি একটা আলাদা কনসেপ্ট নিয়ে, যে ঢাকা শহরের উপরে চাপ বেশি, ঢাকা শহর থেকে করতে হবে, আমাদের পপুলেশন কমাতে হবে। যে কারণে হঠাৎ করে যদি এই বিধিমালাটা এবং ফার চলে আসে, এখানে কমিয়ে দিল হাইট কমিয়ে দিল, ফার কমিয়ে দিল, প্লিন্থ এরিয়া কমিয়ে দিল, ইন মেনি কেসেস জোন করলো। জোনগুলি কিন্তু অবজেকশনেবল, কেন অনেক জোন বলছে যে দেখা গেছে জোনিংটা ঠিক মতো তখন হয়নি, যে কারণে কোনো জায়গা যেখানে ডেনসিটি কম সেটাকেও আমি দেখেছি ফেলে দিয়েছে একটা ডেনসিটি এরিয়াকে ধরে জোনের কারণে। তো এগুলি নিয়ে যে সমস্যাটা হলো সেটা হলো যে আমরা তো একটা লং টার্ম চিন্তা করে কাজ করি। ধরেন আজকে একটা আমাদের ল্যান্ড ওনারের সাথে একটা চুক্তি আলোচনা হয়, চুক্তিরও বিভিন্ন স্টেজ থাকে। তো হঠাৎ করে চুক্তিটা ডিপেন্ড করে পার্সেন্টেজ শেয়ারিং, পেমেন্ট বোথ ক্যাশ অ্যান্ড ইন কাইন্ড। তো সেখানে দেখা গেল যে হঠাৎ করে ল্যান্ড ওনার্সদের উপরে একটা বিরাট চাপ চলে আসলো, কেন ডেনসিটিটা কমিয়ে দিল। সরকারের ইচ্ছা ছিল যে ঢাকা শহরের উপরে অনেক বেশি আরবানাইজেশন হচ্ছে, টু মাচ প্রেশার কমাতে হবে, কিন্তু অল্টারনেটিভ তৈরি না করে, যেটা আমরা সবসময় বলে এসেছি যে আমরা তো বাসস্থান নিয়ে কাজ করছি, ডিমান্ড তো চলে যাচ্ছে না। ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ এ সিটি যেখানে আরবানাইজেশন হবে, নগরায়ণ হবে, এটা তো বন্ধ করা যাবে না। কিন্তু এই সব সমস্যার সমাধান তো আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার পরবর্তীতে আপনাদের দাবি মেনে কিছু রুলস রেগুলেশন কিছুটা শিথিল করেছে। অ্যাকচুয়ালি যে দাবিটা আমাদের ছিল সেটা কিন্তু মানেনি। এখানে আমরা যেটা চেয়েছিলাম যে আসলে 2008-এর ফারের তো কোনো সমস্যা ছিল না। 2008-এর ফার ওয়াজ বেসড অন দ্য উইডথ অফ দ্য রোড অ্যান্ড দ্য সাইজ অফ দ্য প্লট, অ্যান্ড ওটা ওয়াজ অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড, কেন আমরা 96-এর যেই আমরা বিল্ডিং অ্যাক্ট থেকে সরে এসে করলাম, দ্যাট ওয়াজ কোয়াইট সেন্সেবল, অ্যান্ড ওইটাই আমরা ভেবেছিলাম যে সেখান থেকে আমরা একটা প্ল্যানিং করে যে অল্টারনেটিভ রেসিডেন্সিয়াল এরিয়াগুলিকে গড়ে তুলে, লাইক পূর্বাচল, তারপরে জলসিঁড়ি তো আমাদের একটি সেনাবাহিনীর প্রকল্প, বসুন্ধরা একটা প্রাইভেট প্রকল্প, সরকারি প্রকল্পের মধ্যে সবথেকে বৃহত্তর প্রকল্প হচ্ছে আমাদের পূর্বাচল, কিন্তু দ্যাট ইজ নট রেডি ফর ডেভেলপমেন্ট ইয়েট। সেখানে কিন্তু আপনি জানেন যে অনেক বছর থেকে, কয়েক যুগ ধরে প্লট অ্যালোকেশন হয়েছে, রাস্তা কানেক্টিভিটি জাস্ট রিসেন্টলি হলো কয়েক বছর আগে, কিন্তু ইন্টারনাল রোডসগুলি ঠিকমতো হয়নি, লাইটিং হয়নি, ইউটিলিটি সার্ভিসেসগুলি আসেনি, রিকোয়ার্ড পুলিশ যেটা থানা এবং জোনিংগুলি হয়নি।
তো মানুষ কোথায় যাবে? আমার প্রশ্ন এটাই। একটু এখানে আপনাকে থামাই, আমরা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ আপনার কাছে আসি, যে এই সংকটগুলো তো আসলে একটা ধারাবাহিক ভাবে চলেছে, যার কারণে আপনাদের ব্যবসা এক ধরনের সংকটময় অবস্থার মধ্যে দিয়ে গেছে। কিন্তু এখন যেটা ইতিবাচক দিক, এই সরকার তার নির্বাচনী ইশতেহারে আবাসনের কথা বলেছে যে সবাইকে স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করবে। সেক্ষেত্রে আপনারা প্রাসঙ্গিক হয়ে উঠছেন। সরকারের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, বা এই নিয়ে এই সংকট যে আপনারা দীর্ঘ সংকটে আছেন সেটার সমাধান নিয়ে কোনো আলোচনা আপনারা করেছেন কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আমি সর্বপ্রথম শুভকামনা জানাচ্ছি আমার রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ভাই বোন এবং দেশ টিভির সম্মানিত দর্শকবৃন্দকে। আমি আপনার কাছে আসতেছি যে আসলে এই 22 সালের যে ড্যাবটা হয়েছে, এটা হওয়ার পরে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এটা হঠাৎ করে ড্যাবের একটা ফাংশন। ড্যাব হলে আমাদের দেশের ল্যান্ডের ক্লাসিফিকেশন করবে যে কোথায় হাই রেজ হবে, কোথায় লো রাইজ হবে, জমিটা কৃষি হবে না অ্যাগ্রো হবে, অথবা রাস্তা কোথায় হবে বা পন্ড কোথায় হবে, এই জিনিসগুলো ক্লাসিফাই করা, ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায় হবে। কিন্তু সেখান থেকে সরে এসে তারা আমাদের নির্মাণ বিধিমালায় যে ফাটটা আছে সেই অংশটুকু ড্যাবে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়া সংকট তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমান যে সরকার আসছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এই গভর্নমেন্টকে যে তারা আসার পরেই বলছে যে সবার জন্য আবাসন করতে হবে। তো সবার জন্য আবাসন করতে হলে একটা নীতিমালা, আমাদের সাস্টেইনেবল নীতিমালা দরকার, যে নীতিমালার আলোকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে পারবো। তা আমি মনে করি সেই নীতিমালাটা যেটা 8 সালে হয়েছিল, যেখানে ফারটা রেশনিং ছিল, যে রাস্তা বড় হলে ফার একটু বড় হবে, রাস্তা কম হলে ফার কম হবে, জমির সাইজ বড় হলে ফার বেশি হবে, ওটা একটা রেশনিং ছিল। এখন যেটা হয়েছে বৈষম্য হয়েছে। মানে আপনারা এই রাজধানী কেন্দ্রিক এই আবাসন নিয়ে এত শঙ্কিত কেন? কারণ আমাদের তো আমাদের বিভিন্ন এলাকা আছে বা অন্য অনেক ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আছে। এই যে ড্যাপ নিয়ে আপনাদের এতদিন ধরে আপনারা আলোচনা করছেন, কিন্তু ঢাকার বাইরের অঞ্চলগুলো আপনারা কিভাবে আরো বেশি সমৃদ্ধ করবেন সেটা নিয়ে ভাবনা। এটা আমরা করতে চাই যে যদি কানেক্টিভিটি সরকার বাড়ায়, যেমন আমাদের পূর্বাঞ্চল একটা নিউ সিটি হয়েছে, এখানে ইয়েতে একটা হয়েছে, কি বলে ইয়েতে হয়েছে, এনিহাউ 2টে সিটি হয়েছে দুই পাশে। এই 2টে সিটি যদি নতুন ধারা, যদি আমরা এগুলো যদি কানেক্টিভিটি বাড়াতে পারি, ইউটিলিটি বাড়াতে পারি, তাহলে এইসব সিটিতে আমার ডেভেলপাররা অটোমেটিক্যালি শিফট হবে। যেমন এখন উত্তরা মডেল টাউন হয়েছে, আই বিলিভ যে উইদিন 10 ইয়ার্স পূর্বাচল অলসো মডেল টাউন হবে। কিন্তু পূর্বাচলের এই মুহূর্তে কোনো ইউটিলিটি বা সেফটি সিকিউরিটি ডেভেলপ হয়নি। দ্যাটস ওয়াই আমরা স্টিল নাও, যেহেতু এই সেক্টরে প্রায় 40 লক্ষ লোক কাজ করে, এই সেক্টরে জিডিপিতে অবদান রাখতেছি প্রায় আমরা 12 থেকে 15%। তো একটা চালু সেক্টর। আবার এই যে সরকারের নীতি যে সবার জন্য আবাসন, তো সবার জন্য আবাসন করতে গেলে সরকারকে স্পেস দিতে হবে। আর ঢাকার ভিতরে যে কনজেশনের কথা বলতেছেন, যখন ডিসেন্ট্রালাইজিং এর জন্য কানেক্টিভিটি বাড়বে, যেমন ঢাকা সাভার, ঢাকা ময়মনসিংহ বা ঢাকা কুমিল্লা, তখন কিন্তু লোকজন অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। যেমন মেট্রো রেল বা আন্ডারপাস হলে লোকজন শিফট হয়ে যাবে। এটা ফোর্স করে কমানোর কিছু নেই, এটা অটোই ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। কিন্তু এইগুলো যতক্ষণ পর্যন্ত বিল্ড আপ না হবে, এতক্ষণ পর্যন্ত এই লোকগুলো কোথায় অ্যাকোমোডেট হবে? তো সেই ক্ষেত্রে এই নীতিমালাটাকে করা উচিত না, যে এই নীতিমালাটা যে আলোকে 8-এর বিধিমালায় ছিল ওই স্টেটেই চলা উচিত, নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপও করছি, কয়েকদিন আগে আমার কথা হয়েছে। উনি বলছে যে আপনাদের সুনির্দিষ্ট একটা প্রস্তাব দেন লিখিত। তা আমি আশা করতেছি যে আমাদের নির্বাচন হলে 18 তারিখে, যদি আমরা জয়যুক্ত জাগরণ প্যানেল থেকে, উনি সভাপতি, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছি, যদি আমার সদস্যবৃন্দ আমাকে ভোট দেয় বা ওনাকে ভোট দেয়, আমরা যদি জয়যুক্ত হই, তাহলে আমি এই দেশ টিভির মাধ্যমে কমিটমেন্ট করতেছি যে অবভিয়াসলি আমরা প্রত্যাশা করি আপনারা এই ধরনের কাজ করবেন এবং সবার জন্য আবাসন নিশ্চিত করব। একটু জনাব মোকাররম আপনার কাছে আসতে চাই, যে আমরা তো জানি যে আসলে দীর্ঘদিন ধরে এই উৎপাদন যে সামগ্রীগুলো, সিমেন্ট, রড, এগুলোর দাম আমরা ঊর্ধ্বমুখী লক্ষ্য করছি, এবং সরকারও আসলে মনে করছে যে এটিকে প্রয়োজনীয় নয়, বিলাসী হিসেবে কাউন্ট করে আমরা দেখছি প্রতি বাজেট আসলেই এই ধরনের কিছু নির্মাণ সামগ্রীর উপর কিছু ইম্পোজ করা হয় ট্যাক্স। এটি আসলে আপনাদের ব্যবসায়িক প্রভাব কেমন ফেলে? আসলে আপনাকে একটু আমি অ্যাড করতে চাই, লতিফ ভাই যেটা বলছিলেন ড্যাপের ব্যাপারটা নিয়ে, ডিটেল এরিয়া প্ল্যান আমরা মনে করি যে পুরো বাংলাদেশের উপরে হওয়া উচিত। আমাদের দেশ কিন্তু বিশাল বড় দেশ না, কানেক্টিভিটি বাড়লে দেখেন আমাদের কুমিল্লায় কিন্তু অনেক ডেভেলপাররা ভালো কাজ করছে, ময়মনসিংহের দিকেও কিন্তু আমরা যেতে পারি। ঢাকাকে যদি প্রাণকেন্দ্র হিসাবে রেখেও কানেক্টিভিটি বাড়ে,
আপনি পার্শ্ববর্তী দেশে কলকাতায় যান, হাওড়াতে গেলে দেখবেন কত কোটি লোক, আমরা 1 কোটি লোকের উপরে কিন্তু ট্রেন করে আসছে এবং তারা প্রতিদিন চলে যাচ্ছে। সবাই কিন্তু একটা ভালো পরিবেশ চায়, আপনি আমি সবাই আমাদের পরিবারের জন্য একটা ভালো পরিবেশ চাই। পরিবেশ বন্ধ করতে গেলে কিন্তু ভালো ফ্যাসিলিটি দিতে হয়, গ্রিন এরিয়া দিতে হয়, সেখানে আপনাকে ব্রিদেবল স্পেস দিতে হয়। এগুলি করতে গেলে ঢাকার সেন্টারে তার সম্ভব না, আমাদেরকে ঢাকার বাইরে যেতে হবে, কিন্তু তার জন্য কানেক্টিভিটি দরকার, যেটা কিন্তু খুবই দরকার। এখানে যেটা ঢাকার ভিতরে হয়েছে কানেক্টিভিটি অনেক ইমপ্রুভ করেছে, মেট্রো রেল, সাবওয়ে হয়ে যেটা আন্ডারগ্রাউন্ড পাতাল রেল হতে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু ট্রেন কানেক্টিভিটি, আপনি যদি ইউকে ধরেন, লন্ডনে সব থেকে ভালো কানেক্টিভিটি হচ্ছে ট্রেন সার্ভিস, ওদের আন্ডারগ্রাউন্ড সার্ভিস ইজ অ্যামেজিং, কিন্তু ট্রেনের যে কানেক্টিভিটি, আপনি সেন্ট্রাল লন্ডন থেকে আপনি সারে চলে যেতে পারছেন 10-15 মিনিটে, এটা কিন্তু নর্থ আমেরিকার থেকে অনেক অ্যাডভান্সড। ফাস্ট রেল স্পেনে হয়েছে, এই ফাস্ট রেল যেটা হয়েছে, ধরেন ঢাকা থেকে যদি কুমিল্লা কেউ 15 মিনিটে যেতে পারে, যেটা সম্ভব 15-20 মিনিটে যেতে পারে, তো ঢাকার সেন্ট্রাল একটা স্টেশন থেকে কেউ তখন ঢাকায় থাকতে চাবে না। ঢাকা যে থাকতে হয় কি জন্য? কর্মর জন্য, হেলথ কারণে, স্কুলিং এর জন্য। তো ঢাকা থেকে আপনি কেউকে জোর করে বের করতে পারবেন না। যে জিনিসটা হচ্ছে যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য এবং উচ্চ মধ্যবিত্তের জন্য কিন্তু টু আ সার্টেন পয়েন্ট হাউজিং হ্যাজ বিকাম আনঅ্যাফোর্ডেবল। আমরা যে প্রাইস হচ্ছে, যেটা আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে, অ্যাকচুয়ালি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলি কিন্তু গড়ে উঠেছে আমাদের চোখের সামনে। আমি অনেক বছর থেকে এই সেক্টরের সাথে জড়িত। আমরা যখন এই সেক্টরে কাজ করি তখন দেখলাম যে সবকিছু আমদানিমূলক, হিউজ ফরেন এক্সচেঞ্জ চলে যাচ্ছে বিদেশে, একটা টাইলস থেকে নিয়ে, ফসেট থেকে নিয়ে, পাইপ, সিমেন্ট, বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলি। সিমেন্ট ইজ এ ডেভেলপমেন্টের একটা অঙ্গ, রড সিমেন্ট কিন্তু ডেভেলপমেন্টের অঙ্গ। ইটস নট জাস্ট যে রিয়েল স্টেট হাউজিং ইউজ হচ্ছে, আর হাউজিং তো রিহ্যাবের বাইরেও তো আছে। আপনার দেশ গ্রামে এখন মাটির থেকে ব্রিক হচ্ছে, ওয়াল হচ্ছে, সিমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টের সব সরকারি ডেভেলপমেন্টের জন্য লাগছে। আমরা দেখেছি যে এখন অনেক আইটেম আমরা নিজেরা বানাই, আমদানি করি না, এবং এমন কোয়ালিটি বানাচ্ছে যেটা রপ্তানিমূলক। তো এই জিনিসগুলি কিন্তু গড়ে উঠেছে আমার মনে হয় আমাদের হাউজিং রিহ্যাব সেক্টর। রিহ্যাবে শুধু রিয়েল এস্টেট হাউজিং না, রিয়েল এস্টেট অলসো কমার্শিয়াল বিল্ডিং। আপনি জানেন যে আমাদের অনেক মেম্বারসরা বিশাল বিশাল মার্কেট বানিয়েছে, অফিস বানাচ্ছে, সব কিছুরই প্রয়োজন আছে। তো এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয় সরকার বাজেটে বেনিফিট দেওয়া উচিত, কনসেশন দেওয়া উচিত। কেন, টাকা কিন্তু শুধুমাত্র আপনার ট্যাক্স থেকে আসে না, কিন্তু মাল্টিপ্লায়ার এফেক্ট হয়। যেরকম আমি মনে করি যে একটা জিনিস বিক্রি করলে সেটার উপরে ভ্যাট পাচ্ছে, একটা 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 অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হলে সেটার উপরে রেজিস্ট্রেশন কস্ট পাচ্ছে, একটা কোম্পানি লাভ করলে সেটার উপরে ইনকাম পাচ্ছে, প্রত্যেকটা জিনিসে সেখান থেকে মানুষের চাকরি হচ্ছে। আমরা কিন্তু এই সেক্টরে জানেন যে সাংঘাতিক হাইলি এডুকেটেড অ্যান্ড হাইলি আনট্রেন্ড, আনস্কিলড দুই টাইপের শ্রমিক এবং ওয়ার্কার্স এবং এমপ্লয়মেন্ট জোগাড় করি। এখানে একজন অনেক আগে, আজ থেকে 15 বছর আগে, একজন সিনিয়র আর্কিটেক্ট আমাকে বলেছে যে বাংলাদেশে 2008-9 সালে সব আর্কিটেক্টরা কিন্তু এমপ্লয়েড ছিল। আমি বর্তমান জানি না অবস্থা, কিন্তু আমরা একটা সময় কিন্তু আর্কিটেক্টসের অবস্থান ভালো ছিল না ইকোনমিকলি, ইঞ্জিনিয়াররা ভালো করতো, আর্কিটেক্টসদের প্রয়োজন মনে করতো না। গত 15-20 বছরে আজকে এক একটা আর্কিটেকচারাল ফার্ম যেভাবে গড়ে উঠেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। জি, আমরা জানি যে এখন একটা বাজেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সরকার আগামী বাজেট ঘোষণা করবে, অলরেডি নানা ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে বসছে। আপনাদের পক্ষ থেকে আসলে আপনারা কোনো সাজেশন করেছেন কিনা, বা সরকারের সাথে আপনারা আগামী বাজেটে কেমন প্রত্যাশা করেন, সেই ধরনের কোনো আলোচনা করেছেন? আমরা এই পর্যন্ত সরকারের সাথে বাজেট নিয়ে কখনো আলোচনা হয়নি, বাট আমরা প্রত্যাশা করি যে কখনো হয়নি বলতে এই টার্মে হয়নি, কিন্তু আগে তো হয়েছে, আগের টার্মগুলো হয়েছে, এই টার্মে হয়নি। কিন্তু আমরা প্রত্যাশা করতেছি যে যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক একটা সংকট তৈরি হয়েছে, তো এই সংকট থেকে উত্তোলনের জন্য সরকারের এখানে সাবসিডি দেওয়া উচিত, যে ট্যাক্স ভ্যাট না বাড়ায় বরং আরও রিডিউস করে। বিশেষ করে এই যে সিমেন্টের ভ্যাট, রডের ভ্যাট, বা আমরা যে রেজিস্ট্রেশন কস্ট, এগুলি রিডিউস করা উচিত, যাতে মানি সার্কুলেট বেশি হয়। যে সংকটে পড়ছি, এতে
একদিকে আবাসনের যে প্রবলেম আছে সেটা সলভ হবে, সেক্টরটা গতিশীল হবে, আমাদের দেশের ইন্টারনাল যে মার্কেটটা আছে এটাও গতিশীল হবে এবং সরকার এখান থেকে রেভিনিউ বেশি জেনারেট করতে পারবে। যদি সবসময় ট্যাক্স বাড়ায় রেভিনিউ বেশি জেনারেট করতে চায়, আমার মনে হয় এটা সবসময় এই থিওরি অ্যাপ্লিকেবল না। যে বরং যদি ট্যাক্স কমায় দিয়েও যদি ট্রাই করা হয়, সেক্ষেত্রেও যেমন এখন সরকার জ্বালানিতে সাবসিডি দিচ্ছে, যে সারা বিশ্বে জ্বালানির দাম বাড়ছে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি আমার লিডারকে যে তিনি জ্বালানির দাম বাড়াননি। এটা একটা ভেরি গুড ডিসিশন, ভাইটাল ডিসিশন। তারপরে আমাদের দেশের পণ্যের দাম বাড়ছে, তো যেহেতু বাড়ছে এই জায়গায় সরকারের কিছু কাজ করণীয় আছে, যে এই যে যার মতো বাড়াচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হওয়া উচিত। যে আমাদের দেশে যেদিন 28 তারিখে যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি, 1 তারিখে এসে রডের দাম হঠাৎ করে 5,000 টাকা বাড়তি। তো রডের রয় ম্যাটেরিয়াল তো 1 মাস আগে ক্রয় করা, তো হঠাৎ করে পরের দিনই 5,000 টাকা বাড়বে কেন? এই জায়গাগুলিকে মনিটরিং করা, যে তারাও আমাদেরই ভাই, বাট মনিটরিং করলে হয়তো এরকম হতো না। জনাব বকর, একটু আপনার কাছে আসি, যে সংকটের বেশ আলোচনা আমরা করেছি, আসলে সমাধান কি যদি পয়েন্ট আকারে আপনি বলতেন? এখানে 1 নম্বর সমস্যাগুলি সমাধান করতে সরকারের, আমি মনে করি 1 নম্বর হচ্ছে জব ক্রিয়েশন। আমাদের অনেক ইয়াং জেনারেশনের চাকরির সংকট। তো সরকারের এখানে আমাদের সরকারের কিছু কিছু হচ্ছে ইন্টারনাল, আভ্যন্তরীণ, কিছু হচ্ছে এক্সটার্নাল, যেটা সরকারের কিছু করার থাকে না। যেটা ইরান যুদ্ধের যে কথাটা উনি বললেন, তেলের দাম বাড়বে, আমাদের কোনো আইডিয়াই ছিল না, যুদ্ধ হবে সেটাও তো আইডিয়া ছিল না। তো এই জিনিসগুলি করতে গেলে যেই সব সংকট ব্যবসায়ীরা ফেস করছে, তার 1 নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট, ব্যাংকিং ইন্টারেস্ট রেট। আপনি জানেন যে গত 1.5 বছরে 8-9% যেটা আমরা দিতাম, সেখান থেকে এখন আমরা 15%-এর উপরে চলে যাচ্ছে। এই হাই ইন্টারেস্ট রেট আমাদের গ্রাহকদের এবং আমরা যারা ইনভেস্ট করি ইন্ডাস্ট্রিতে বা এই শিল্পে, ইজ কজিং কস্ট ইনক্রিজ। কারণ এই আমাদের যে কস্ট অফ ক্যাপিটাল আলটিমেটলি আমাদের গ্রাহকদের কাছে চলে যাচ্ছে। এই সেক্টরে গ্রোথ করতে গেলে আমাদের বায়াসদেরকে লো ইন্টারেস্টে লোন দিতে হবে। যদি সত্যিকার অর্থে সরকার বাসস্থানে সবার জন্য বাসস্থান চিন্তা করে, কেউর সেভিংস নাই এত বা এই পরিমাণ টাকা নেই, লোন নিতে হবে দীর্ঘমেয়াদী লো ইন্টারেস্ট লোন দিতে, যেটা বিদেশে হয়। বিদেশে যে কোনো একটি ইয়াং কাপল যদি দুজনে কাজ করে, তারা কিন্তু একটা লোন পাচ্ছে লো ইন্টারেস্টে, লং টার্ম। ক্যাপিটাল গ্রোথ হয়। আমরা জানি যে আমাদের জমির সংকট, অ্যাপার্টমেন্টের দাম কিন্তু বাড়বেই, বিল্ডিং মেটেরিয়াল দাম বাড়ছে। সো ব্যাংকেরও কিন্তু সিকিউরিটি আছে, যে ব্যাংক এখানে কিন্তু যদি লিগ্যাল প্রসেসটাকে আরো ইমপ্রুভ করতে হয় মর্গেজ ফাইন্যান্সিং এর জন্য, সেটা করা উচিত। যেখানে যদি লোন শোধ না হয়, ব্যাংক মনে করছে যে এটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু আসলে রিস্ক না, এটা একটা ফ্যাক্টর, ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যেটা দ্রব্যমূল্য, ইনফ্লেশন ইজ এ ফ্যাক্টর। কেন দাম বাড়ছে আমরা জানি না। যেই পরিমাণে দাম বেড়েছে গত কিছু কিছু আইটেমে, কেবলস, রড, সিমেন্ট, ভেরি ভেরি ডেঞ্জারাস একটা। যে আবার একটু আলোচনা করবো, একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, দুজন একটু থাকুন। যে দর্শক, আলোচনা করছিলাম আবাসন খাতের নানা দিক নিয়ে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত। আলোচনা করছিলাম বিজনেস টাইমসে, আমরা আজকে আবাসন নিয়ে আলোচনা করছিলাম, আবাসন ব্যবসার সংকট ও সমাধান। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোকাররম হোসেন খান, আছেন বেসিক বিল্ডার্স ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। আবার একটু আসি, জনাব আব্দুল লতিফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে বহুদিন পর এই সেক্টরে একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আসলে নানা ধরনের প্রত্যাশা হয়তো আছে যারা ভোটার। আপনারা আসলে আপনার জায়গা থেকে আসলে এই কিভাবে এই প্রত্যাশাগুলো অ্যাড্রেস করেন? আমি একটু ব্যাকওয়ার্ড থেকে বলতে চাই যে সরকার এখানে আবাসন সবার জন্য, আবাসনের নীতি যে সবার জন্য আবাসন করতে চাচ্ছে। এখন আমাদের দেশে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। বাসস্থান মৌলিক অধিকারের অন্যতম, সবার জন্য আবাসন এটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের পাশাপাশি আমরা আবাসন ব্যবসায়ীরা কাজ করতেছি। কিন্তু বিগত দিনে আমার রিহাব হলো প্ল্যাটফর্ম অ্যাসোসিয়েশন, তারা সরকারের সাথে পলিসিগত ব্যাপারে নেগোশিয়েট করবে। ওই জায়গায় রিহাব কিছুটা দুর্বলতা ছিল, যে বিকজ রিহাবে কোনো ইলেকশন হয়নি, ভাইব্রেন্ট লিডারশিপ এখানে আসেনি, যার জন্য যেমন রিহাবের ইমেজ সংকট হয়েছে, তেমনি আমার সদস্য ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপকামিং যে নির্বাচন আছে, ওইখানে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি আমার সদস্যদেরকে আমি কমিটমেন্ট করতেছি যে আমি সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি আছে, যেমন ড্যাব নিয়ে, বিধিমালা নিয়ে, তারপরে আমাদের ইউটিলিটি কানেকশন নিয়ে, প্ল্যান পাস নিয়ে, তারপরে আরও অনেক সমস্যা আছে, যে সিটি কর্পোরেশনের সাথে সমস্যা আছে, ইলেকট্রিক
ডিপার্টমেন্টের সাথে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা জোরালোভাবে মোকাবেলা করব। আমাদের একটি মাত্র উদ্দেশ্য থাকবে যে আমার সদস্য ভাই যারা রিহাব যে এই অ্যাসোসিয়েশন আমরেলার নিচে আছে, ইন্ডিভিজুয়ালি এককভাবে এই সমস্যার সমাধান করা সো ডিফিকাল্ট, কিন্তু একটা আমরেলার নিচে থাকলে একটা অ্যাসোসিয়েশন থেকে সরকারের উচ্চ লেভেলে এটা যেমন এখন পর্যন্ত address করা বাজেট যায়। ঘোষণা হচ্ছে অথচ আপনার সাথে কোনো আলোচনা আলোচনাই এটা তো একটা হয়নি। সংকট। এটাও একটা সংকট। তো এখন এটা আমরা চাইবো যে যদি নির্বাচিত হই সরকারের উচ্চ লেভেলে, যেমন বাণিজ্য মন্ত্রীর সাথে আমরা মিটিং করব, যে এই সেক্টরটা একটা ভাইটাল সেক্টর। এখানে প্রায় 40 লক্ষ লোক কর্মসংস্থান হয়েছে, এখানে সো মেনি ইঞ্জিনিয়ারের, আর্কিটেক্ট, একটা জব ক্রিয়েটের ইন্টারনাল মার্কেট বলবো, যে আভ্যন্তরীণ যে জব ক্রিয়েশন সেটার একটা উল্লেখযোগ্য অংশ এই রিয়েল এস্টেট সেক্টরকে কেন্দ্র করে। অতএব এই সেক্টরকে আমরা সরকারকে যদি বুঝাতে পারি যে এই সেক্টরটা ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে আমার বিশ্বাস যে সরকার এখানে ফ্লেক্সিবল হবে। আমিও সেক্ষেত্রে আমার সদস্যদের জন্য বিজনেসে কমফোর্ট দিতে পারবো। জনাব বকর, আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে এক ছাতার নিচে আসা বা এই যে একটা সংগঠনের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার সদস্যদের কল্যাণে সবাই একসাথে কাজ করা, এটি আসলে দিন শেষে হয়ে ওঠে না। আমরা দেখি যে যখন একটা নির্বাচিত প্যানেল তৈরি হয় তখন আসলে তারা একটা নির্দিষ্ট বলয় হয়ে যায়। সবার জন্য কাজ করার জায়গাটা কি রকম হতে পারে? সবার জন্য আসলে রিহ্যাবটাকে আমরা আমার আশা যে এই ইলেকশনের মাধ্যমে আমরা যারা মেম্বার্স রিহ্যাবের সবাই একটা স্ট্রং একটা রিহ্যাব ফোরাম তৈরি করবে। এবার কিন্তু একটা স্লাইট চেঞ্জ এসেছে। ইনফ্যাক্ট এই চেঞ্জটা হচ্ছে যে এবার প্রথমবারের মতো নতুন আমাদের ট্রেড বিধিমালায় ডাইরেক্ট ছটি পোস্ট, সভাপতি, সিনিয়র সভাপতি এবং সহসভাপতি, সিনিয়র সহসভাপতি সহ আরও 4টে সহসভাপতি ডাইরেক্ট ইলেক্টেড হচ্ছে। মানে ভোটিং পেপার হবে 3টে, একটাতে এই 6 জনের ডাইরেক্ট ইলেকশন হচ্ছে। মানে আমি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আমার বিরুদ্ধে আরো 2-3 জন দাঁড়িয়েছে, উনি একজন ক্যান্ডিডেট, ওনার বিরুদ্ধে আরো 2-3 জন দাঁড়িয়েছে। এরকম করে ভোটাররা কিন্তু ডাইরেক্ট ইলেক্ট করতে পারছে। মানে এটা নট পরিচালকরা করছে, পরিচালক। আগে কিন্তু পরিচালকদের মাধ্যমে হতো। এই যে একটা ট্রেড বডির চেঞ্জ এসেছে, এটা কিন্তু ডেমোক্রেটিকলি অনেক সুন্দর হয়েছে যে যে কোনো একটা মেম্বার সে নেতৃত্বে কাকে দেখতে চায় ইলেক্ট করতে পারছে। আর আরেকটা ভোটিং পেপারে আসছে বোর্ড মেম্বারসদের, বোর্ড ডাইরেক্টরস যারা হবে সেখান থেকে তারা সিলেক্ট করলো। এবং চিটাগংকে আলাদা একটা দেওয়া হয়েছে, কারণ চিটাগং একটা রিজিনাল অফিস, সেখানে আরেকটা বোর্ড থাকবে, সেই বোর্ডের আমরা ইলেক্ট করতে পারছি 4 জনকে। এবং এই যে জিনিসটা হচ্ছে, এই যে আমরা এই সুযোগটা পাচ্ছি, আমরা রিহ্যাবকে স্ট্রং করতে চাই। রিহ্যাবকে স্ট্রং করা কিন্তু আমি মনে করি সরকারের সহযোগিতা করার জন্য। যে জিনিসটা কিন্তু বিগত সরকাররা ভুল করেছে, যে রিহ্যাবকে একেবারে উইক করে দিয়েছিল ইলেকশন না করে। সিলেকশন মাধ্যমে যারা হয়েছিল, দে ওয়্যার নট কেপেবল টু গিভ দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস, দে ওয়্যার লয়াল টু হুএভার সিলেক্টেড দেম। তো সেখানে কিন্তু তারা শুধু একতরফা কথা বলেছে, মেম্বারসদের সাথে বসেনি, মেম্বারসদের প্রবলেম বলেনি। এটা কিন্তু একটা বিশাল সেক্টর, যে উনি আমার ভাই বললেন, ইটস এ বিশাল সেক্টর। এই সেক্টরে কিন্তু অনেকগুলি এরিয়া ভাগ করা। একটি হচ্ছে প্ল্যানিং ডিজাইন, যেখানে রাজুক বলেন, সিডিএ বলেন এবং অন্যান্য ডিভিশনাল টাউনে পৌরসভার প্ল্যান, এদের সাথে কাজ করা। সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিউজটা হচ্ছে উই আর প্র্যাকটিক্যাল, উই আর দ্য পিপল হু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান। এই যে নানা সংকটের কথা আলোচনা করলাম, এই সংকটে তো আসলে আপনারা ব্যবসায়ীরা সবাই নিমজ্জিত। ব্যবসাটা অনেকদিন ধরেই খারাপ, আমরা যেহেতু নিউজ করে আপনার মাঠ পর্যায়ের খবরটা কিছুটা জানি। তো এই ব্যবসাটা ভালো করার জন্য যারা আসলে আপনাদের মেম্বার, তাদের জন্য আপনারা কি করবেন? এখানে যেটা বলছিলাম ভাই, একটা হচ্ছে সরকারের সাথে বসে, সরকারি এবং আধা সরকারি ওনাদের সাথে বসে ইউটিলিটিসগুলি কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, সেখান থেকে কালেকশন জানি ঠিক মতো হয়। রাজুকের সাথে এবং অন্যান্য যারা আরবান প্ল্যানিং এর সাথে আছে, তাদের সাথে বসে কিভাবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বন্ধক একটা প্ল্যান করা যায়। আমাদের রিহ্যাবকে ইমেজ বিল্ডিং এর প্রয়োজন আছে। রিহ্যাবের সম্বন্ধে আমরা অনেক কিছু করতে পারি রিহ্যাব। এই যে ইউথ এমপ্লয়মেন্ট যেটা আমরা করে আসছি, ট্রেনিং ইনস্টিটিউটটাকে আরো স্ট্রং করা। আমরা কিন্তু
অনেক স্কিল ডেভেলপ করি যেটা বিদেশে সেই স্কিলগুলির প্রয়োজন। আমরা যেসব কার্পেন্ট্রি থেকে নিয়ে মেসনারি থেকে নিয়ে আমাদের রড বেন্ডিং, ওয়েল্ডিং বিভিন্ন স্কিল আমরা ডেভেলপ করছি, সেই স্কিলগুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে। তো এই জিনিসগুলি আমরা কিন্তু মনে করি যে সরকারের সাথে কাজ করার অনেক জায়গা আছে। একদম শেষ মন্তব্য করে আমরা শেষ করব, আপনার কোনো মন্তব্য আছে কিনা ছোট করে? জি, এটা একটা রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে সো মেনি এমপ্লয়মেন্ট হচ্ছে, এখানে সরকারের সুবিধা আছে। আমার সদস্য ভাইদের জন্য আমি সরকারের কাছে দাবি করব যে এই ইন্ডাস্ট্রির যে পলিসিগুলি আছে সেগুলো ফ্লেক্সিবল করে দেওয়া, তাহলে আলটিমেটলি গভর্নমেন্ট সুবিধা আপনারা চাচ্ছেন। আমরাও মনে করি যে দীর্ঘদিন পরে একটি খাতে নির্বাচন হচ্ছে, সেটি ইতিবাচক, এবং নির্বাচিত যারা আসবেন তারা অবশ্যই এই খাতটার জন্য উন্নয়নের চেষ্টা করবেন। বিশেষ করে এই ব্যবসাটা এক ধরনের মন্দার মধ্য দিয়ে যাচ্ছে নানা ধরনের নিয়ম নীতির কারণে, এবং টোটাল বাংলাদেশ নিয়ে ভাববেন, কারণ শুধু রাজধানী কেন্দ্রিক আবাসন হোক এটা আমরা চাই না। আমরা চাই যে এই ব্যবস্থাটা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের মধ্যে, এবং এটা একটা প্ল্যানিং ওয়েতে হোক, সেটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিজনেস টাইমসে আবাসন খাতের নানা সংকট এবং সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দেশ টিভির সঙ্গে থাকুন।